বিদায়ী শীতের এই সকালে তোমাদেরকে স্বাগত জানাই। থিওরি অফ নলেজ, রডরিক এম চিজম এর যে বইটা, 3rd এডিশন, সেটার উপর আমরা আলোচনা করছিলাম, দ্য স্কেপটিক্স চ্যালেঞ্জ। তো যখনই আমরা এপিস্টেমোলজির কোনো আলোচনা করি তখনই আমরা স্কেপটিসিজমের আলোচনা করি, কারণ নলেজের যে কোনো বিষয়ের মধ্যে একটা নিশ্চয়তা থাকতে হয়, সেটা যে বিষয়টা হোক না কেন। আর স্কেপটিকরা বলে যে যে ভিত্তিতে যেভাবে যাচাই করে আমরা একটা নিশ্চয়তা দাবি করছি সেটা আসলে মানে সঠিক নয়, সেটা নিশ্চয়তা থাকে না। তাহলে আমি যেটা বলছি সেই ব্যাপারে যদি আমি নিশ্চিত না হই তাহলে সেটা জ্ঞান হবে না। এভাবে তারা জ্ঞানের দাবিকে খণ্ডন করার চেষ্টা করে। এখন জ্ঞানের দাবিকে যদি খণ্ডন করার চেষ্টাটা যদি সফল হয়, মানে জ্ঞানের দাবিটা যদি না টিকে, তাহলে আমরা জ্ঞান চর্চা কেন করব? সেজন্য এপিস্টেমোলজি সংক্রান্ত যে কোনো আলোচনার মধ্যেই সংশয়বাদ নিয়ে আলোচনা, সংশয়বাদকে পর্যালোচনায় সেটা থাকে। সেই হিসেবে এই বইটার মধ্যে সেটা আছে, এবং সেইটার কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এটার পরবর্তী অংশ আলোচনার মধ্যে যাব। ওকে, আচ্ছা। আমি এই বিষয়ে তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করি। ওকে, হ্যাঁ, আই হোপ যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব এপিস্টেমোলজিস্ট ফেইথ ইন দেমসেলভস। যারাই জ্ঞানের কিছু বিষয়ে বলে জ্ঞান চর্চা করে, তারাই হচ্ছে যে এপিস্টেমোলজি চর্চা করে, অর্থাৎ তারা এপিস্টেমোলজিস্ট। যারা তাহলে এপিস্টেমোলজিস্ট কারা? ন্যারো সেন্সে হচ্ছে যে যারা এপিস্টেমোলজির উপরে এক্সপার্ট তারা হচ্ছে এপিস্টেমোলজিস্ট, আর ওয়াইড সেন্সে এভরি এপিস্টেমিক এজেন্ট ইজ এপিস্টেমোলজিস্ট। সো এপিস্টেমোলজিস্টদের একটা মানে নিজেদের উপর নিজেদের একটা আস্থা আছে, এবং সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে সংশয়বাদের যেটা দাবি সেটা খুব একটা টিকে না। তাহলে আমরা দুটো প্রশ্ন দিয়ে শুরু করি। হোয়াট এম আই জাস্টিফাইড ইন বিলিভিং? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়টাকে বিশ্বাস করার ক্ষেত্রে জাস্টিফাইড। আর তোমরা এটা অবশ্যই জানো যে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। তাহলে যে বিলিফটা হচ্ছে ট্রু এবং যেটা জাস্টিফাইড অর জাস্টিফায়াবল, সেটাকে আমরা নলেজ হিসেবে কাউন্ট করব। তাহলে কোন জিনিসটাকে আমি জাস্টিফাইড হিসেবে গ্রহণ করব? এরপরের কোশ্চেন হচ্ছে যে হোয়াট এম আই জাস্টিফাইড ইন প্রিসাপোজিং হোয়েন আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট আই এম জাস্টিফাইড ইন বিলিভিং। তাহলে আমি যখন নিজেকে কোনো কিছু বিলিভ করার ক্ষেত্রে জাস্টিফাইড মনে করি, তখন এইটার পিছনে কিছু প্রিসাপোজিং জিনিস থাকে। সেই প্রিসাপোজিশনগুলোর ব্যাপারে আমি কতটুকু জাস্টিফাইড, তাহলে আমি কি বিশ্বাস করব, এবং যেটা আমি বিশ্বাস করছি যে কারণে, সেই কারণটা আসলে কতটুকু জাস্টিফাইড। If I am not justified in making presuppositions when I try to answer the first question, then I will have no reason, no reasonable way to evaluating any of the answers that may come to around. তাহলে আমি কোনো একটা বিশ্বাসের ব্যাপারে, যে বিশ্বাসটাই হোক না কেন, যদি জাস্টিফাইড না হয় তাহলে আদৌ আমার তো জাস্টিফিকেশন নিয়ে কোনো কাজ করার কথা নয়। তাহলে এরপরে বলা হচ্ছে সার্টেন থিংস আর প্রিসাপোজড বাই দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান ইজ এবল টু আস্ক দ্য কোয়েশ্চেন। তাহলে যখন আমরা একটা প্রশ্ন করি, এই প্রশ্ন করার জন্য আমাদের কিছু পূর্ব থেকে জ্ঞান থাকা জরুরি। ইউটিউবে আমার একটা আছে, আলোচনা আছে, প্রশ্ন আগে না উত্তর আগে, এটার টাইটেল হচ্ছে সেটা। এবং অবভিয়াসলি আমি আচ্ছা একটু জিজ্ঞেস করি, প্রশ্ন আগে না উত্তর আগে? তোমাদের উত্তরটা কি হবে সুস্মিতা? হ্যাঁ স্যার। প্রশ্ন আগে না উত্তর আগে? প্রশ্ন আগে। রাইট, স্বাভাবিকভাবে তাই মনে হবে না? স্যার প্রশ্ন কিভাবে আগে হয়, কারণ উত্তর তো আগে হওয়ার কথা। আচ্ছা, এখন আমি যদি আমি একটু সুস্মিতার সাথে শুধু কথা বলতে চাচ্ছি। সুস্মিতা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সুস্মিতা, আমাদের যে বিখ্যাত এক্সাম্পল, হোয়াট ডু ইউ সি এট মাই হ্যান্ড?
হ্যাঁ স্যার, আমার হাতে তুমি কি দেখতে পাচ্ছ? একটা কলম দেখতে পাচ্ছি। তাহলে কলম সম্পর্কে তোমার যদি আগে থেকে কোনো ধারণা না থাকতো, তাহলে আমার হাতে জিনিসটা দেখে আমার হাতে কি আছে এই প্রশ্নটা শোনার পরে তুমি কি বলতে পারতে যে আমার হাতে একটা কলম আছে? না, আমার আগে থেকে এটা সম্পর্কে অভিজ্ঞতা ছিল বলে। রাইট। তাহলে কি প্রশ্ন আগে না উত্তর আগে? আমার অভিজ্ঞতা আগে। কিছু উত্তর কিছু জিনিস আগে থেকে থাকতে হয়, তাহলে আমরা কিন্তু একটা মিনিংফুল কোয়েশ্চেন করতে পারি। তাহলে আমরা যখন কোন একটা প্রশ্ন করি, হোয়াট ক্যান আই নো, হোয়াট এম আই জাস্টিফাইড ইন বিলিভিং, যে ধরনের আমরা প্রশ্ন করি না কেন, এই যে এখানে একটা দেখো বোল্ড করা আছে, দ্য অ্যাবিলিটি টু আস্ক। আমরা যখন একটা প্রশ্ন করি, একটা মিনিংফুল কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে কি করতে হয়, যে কনসেপ্টস অফ নলেজ এন্ড এপিস্টেমিক জাস্টিফিকেশন, এটা থাকতে হবে। তাহলে সুস্মিতা, তোমার সাথে আরেকটু কথা বলি। সুস্মিতা, হ্যাঁ স্যার। তুমি যখন বলছো যে এটি একটা কলম, এবং আমি বললাম যে হ্যাঁ এটা একটা কলম, তাহলে আমি যদি বলি এটা একটা কলম, তুমি যদি বলো হ্যাঁ এটা একটা কলম, বা আমি যদি জিজ্ঞেস করি এটা কি, তুমি যদি বলো হ্যাঁ এটা কলম, তাহলে আমরা তো পরস্পরকে জাস্টিফাইড করছি, আমরা পরস্পরকে কনফার্ম করতে যে হ্যাঁ আমাদের কথাটা ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে আমাদের কিভাবে আমরা একটা জিনিসকে জাস্টিফাই করি সেই সম্বন্ধে যদি আমাদের আগে থেকে ধারণা না থাকে, তাহলে একটা প্রশ্ন উত্থাপন করা এবং সেটার কোনো উত্তরকে সঠিক বা ভুল বলা, সেটা কি সম্ভব হতো? না স্যার, হতো না। তাহলে আমাদের আগে থেকে কিছু, এই যে এখানে আছে দেখো, প্রিসাপোজিশন থাকে। থ্যাংক ইউ। অফ করে দাও তোমার মাইক্রোফোন। It would be absurd to look for something if one had no idea at all what one is looking for. তাহলে আমি যদি একটা প্রশ্ন করি এবং প্রশ্নটা যদি ডিটারমিনেট না হয়, তাহলে কি এটার কোনো সঠিক আনসার পাওয়া যাবে? আমার সাথে কেউ একজন কথা বলতে চাও, এরকম একটা মাইক্রোফোন অন করো। নয়ন দেবনাথ কি আছো? নয়ন, সময়, নয়ন কি শুনতে পাচ্ছ? জি স্যার। নয়ন, আমি যদি একটা প্রশ্ন করি, জি স্যার বলেন। আমি যদি একটা প্রশ্ন করি, বাংলাতে বলবো না ইংরেজিতে বলবো? তোমরা তো আবার ইংরেজি ভীতি আছে। স্যার বলেন, আপনার যেটা মন চাই, যেভাবে বলতে মন চাই। যদি বলি P is 5, P is 5, P হলো 5, 5। ওকে, কি বুঝলাম? আমি যদি বলি is P 5, P কি 5? অথবা যদি আমি অ্যাফার্মেটিভ সেন্সে বলি P is 5, P হয় 5, এই কথা দ্বারা তুমি কি বুঝছো? এই প্রশ্নটা কি ডিটারমিনেট, স্পেসিফিক, নাকি ইনডিটারমিনেট এবং মিনিংলেস? স্যার ডিটারমিনেট। ডিটারমিনেট। তাহলে তুমি কি বুঝছো? P হয় 5, P মানে কি? 5 মানে কি? 5 মানে তো বুঝি, 5 মানে 4ও নয় 3ও নয়, কিন্তু P হয় 5, P এর মধ্যে 5 এর একটা গুণ বা বৈশিষ্ট্য আছে, বা 5 এর সাথে P এর একটা সম্পর্ক আছে। Pটা কি, 5টা কোন অর্থে বলা হচ্ছে, এগুলো কি এখানে ডিটারমিনেট না ইনডিটারমিনেট? স্যার ডিটারমিনেট। ডিটারমিনেট। তাহলে বুঝছো কিছু? স্যার এখানে স্যার পি কে স্যার 5 হিসেবে ধরা হয়েছে স্যার। Pটা কি? এখন P বলতে তুমি কি বুঝছো? যে কোনো একটা আনসার করো, আমাদের তো সময় মানে লিমিটেড। স্যার পারবো না মনে হয়। তো তুমি না বললে এটা ডিটারমিনেট, এটা মানে তাহলে ডিটারমিনেট মানে কি? সুনির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট তুমি না বুঝলে এটা নির্দিষ্ট বললে কিভাবে? তাহলে বাপ্পারাজ, জি স্যার। P is 5, or আমি যদি ইন্টারোগেটিভ সেন্সে বলি is P 5, এই বাক্যগুলা কোনো অর্থ কি
সুনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? স্যার PS5 এই ক্ষেত্রে তো স্যার ওই 5 এর সাথে যে কোয়ারেন্ট বা রিলেশন বা এই ক্ষেত্রে আমরা দেখি যে এটা অনির্দিষ্টই মূলত। সাপোজ আমি পি বলতে বোঝাচ্ছি পেন, তুমি পি বলতে বোঝাচ্ছ পটেটো, ও পি বলতে মনে করে বোঝাচ্ছে সামথিং এলস। জি এনিথিং স্যার। এনিথিং কুড বি মিন্ট বাই পি। ওকে, জি স্যার। আর ফাইভ 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 মানে পি ইজ ফাইভ, তো পি ইজ ফাইভ এটা তো মিনিংলেস কথা। আমি যদি বলি যে আউট অফ 10 পি হ্যাজ গট, পি মিনস সাপোজ পাপিয়া হ্যাজ গট 5, তাহলে 10-এর মধ্যে পাপিয়া 5 পেয়েছে, এটা একটা মিনিং ডিটারমিনেট হতে পারে। মিনিং। তাহলে কিছু কিছু জিনিস হচ্ছে যে মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিটারমিনেট, কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিনেট নয়। জি ওকে, স্যার। তাহলে তোমার একটা প্রশ্ন তুমি যখন করবা সেই প্রশ্নটা কিন্তু মিনিংফুল হইতে হবে। ওকে, এখন তুমি যদি বলো যে আমি খুঁজতেছি, কি খুঁজতেছো? না খুঁজতেছি, কি জিনিসটা খুঁজতেছো সেটাই তো খুঁজে পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি তুমি যদি বলো জিনিসটাই যদি না বলো, তাহলে তো এটা খোঁজাখুঁজির কোনো মানে হয় না। হোয়াট ইউ আর লুকিং ফর। তাহলে আমরা যখন কোনো একটা প্রশ্ন করি, আমরা কি চাই? আমরা একটা উত্তর চাই, কিন্তু আমরা যে উত্তরটা চাই সেই চাওয়ার একটা ফরম্যাট আছে। যে বিষয়ে প্রশ্ন করি সেই বিষয় সম্বন্ধে আমাদের পূর্ব থেকে জ্ঞান আছে, এবং তুমি যে উত্তরটা দিবা সেই উত্তরটা যাচাই করার তোমার এবং আমার মধ্যে একটা এগ্রিড স্কেল থাকতে হবে। এখন আমি একভাবে যাচাই করি, তুমি আরেকভাবে যাচাই করো। আমরা যদি ভিন্ন ডাইমেনশনে, ভিন্ন ক্যাটাগরিতে, ভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করি, তাহলে তো বলা যাবে না যে আমারটা সঠিক হয়েছে, তোমারটা ভুল হয়েছে, বা তোমারটা সঠিক হয়েছে বা আমারটা ভুল হয়েছে। বলেছে। এমনকি তুমি আমি দুজনেই যদি মনে করি যে হ্যাঁ এটা সঠিক হয়েছে, তারপরে সেটা ভুল হতে পারে। মনে করো আমরা ধরে নিচ্ছি যে নয়ন ইজ এ গুড বয় বিকজ নয়ন হ্যাজ এক্স ক্যাটাগরি। আরেকজন বলছে যে নয়ন ইজ এ গুড বয় বিকজ নয়ন হ্যাজ ওয়াই ক্যাটাগরি, ওয়াই ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে কেউ একজন এক্স এর জন্য বললো যে এটা ভালো, আরেকজন বললো ওয়াই এর জন্য ভালো। তো এক্স এবং ওয়াই দুটো কিন্তু আলাদা জিনিস, তাহলে দুইজনের ভালোটা কি একই ভালো হইলো? না, ভিন্ন রকমের। এক্স্যাক্টলি। তাহলে আমরা মাল্টিপল ওয়েতে কোনো কিছু রিয়ালাইজ করলেই সেটা কিন্তু এক হয় না। 2 + 3 = 5, 3 + 2 = 5, দুইটা 5 কিন্তু এক না। ওকে, হ্যাঁ, জি স্যার। 5 হিসেবে তারা এক, কিন্তু তারা একভাবে আসে নাই, যার কারণে একভাবে কাজ করবে না। ওকে, জি স্যার। একটা এক্সাম্পল আমি দেই। আমাদের 4th ইয়ারে আমরা মেটাফিজিক্সের কোর্সের মধ্যে এটা আলোচনা করতেছি। মনে করো আমার কাছে একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে যে মনে করো 60 ফিট বাই 40 ফিট, তাহলে কত? এটার স্কয়ার ফিট কত? 2400। জি স্যার। 2400 স্কয়ার ফিট। ওকে, আচ্ছা, আমার কাছে যদি একটা 1200 ফিট লম্বা এবং 2 ফিট প্রস্থ একটা জায়গা থাকে, ওটা কত বর্গ ফুটের হবে ক্ষেত্রফল? 24, তাই না? হ্যালো, জি স্যার। জি 1200 স্যার। আর আপনার 1200 আর যদি 2 হয় তাহলে ওটা তো 24 হবে। রাইট। তাহলে আমার কাছে যদি 60 ফিট বাই 40 ফিট যদি একটা জায়গা থাকে, সেটার যতটুকু এরিয়া টোটাল, আর আমার কাছে যদি 1200 ফিট বাই 2 ফিট একটা জায়গা থাকে, সেটারও কিন্তু তোমার এরিয়াটা কিন্তু সেম, তাই না? জি স্যার, রেজাল্ট এক আসবে যে 2400। 2400। তাহলে যেটা 60 ফিট বাই 40 ফিট সেখানে আমি একটা বাড়ি করতে পারবো, যেটা 1200 ফিট বাই 2 ফিট সেখানে আমি একটা বাড়ি করতে পারবো না। এটা একটা হাঁটার রাস্তা হইতে পারে ম্যাক্সিমাম, জি স্যার, গলির মতো। গলিও হবে না। হ্যাঁ, কথার কথা। কিন্তু তাহলে মানে তাহলে প্রথম 2400 এবং দ্বিতীয় 2400 দুটো কি একই 2400? না স্যার, রেজাল্টের দিক থেকে অবশ্যই একই। রেজাল্ট জি স্যার। তাহলে কোন কনটেক্সটে আমরা বিবেচনা করতেছি সেগুলো কিন্তু আমরা যারা ফিলোসফির লোক আমাদের বুঝতে হবে। তাহলে আমি কোন জিনিসটা খুঁজতেছি? তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে যে আমি কোন জিনিসটা খুঁজতেছি সেটা সম্বন্ধে যদি আমার আগে থেকে ধারণা না থাকে, তাহলে আমার এই যে অনুসন্ধানটা এটা একটা মিনিংলেস। তাহলে P1 হচ্ছে প্রিসাপোজিশন 1। আমরা একটা আগে থেকে প্রিসাপোজ করি, I have an idea of what it is. I have an idea of what it is for a belief to be justified, and I have an idea for what it is for a belief to be not justified. I have an idea of what it is to know something, and I have an idea of what it is for one thing to be more justified for me than another. তাহলে জ্ঞান সম্পর্কে, জাস্টিফিকেশন সম্পর্কে আমাদের কিছু পূর্ব জ্ঞান থাকতে হবে। এখানে হলুদ মার্ক করা হয়েছে যে লেখার অংশটুকু প্রিসাপোজিশন 1, সেটা তোমরা মুখস্থ করবে এবং নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব যে কাউকে
আরেকটা প্রিসাপোজিশন আছে, সেটা একটু পরে বলছি। I consider my various beliefs and try to order to rank them with respect of their justification. This presupposes that I can know something about my beliefs and present state of mind. Presupposition 2 হচ্ছে I am justified in believing that I can improve and correct my system of beliefs. তাহলে আমার কাছে প্রথমটা হচ্ছে যে আমার কাছে জ্ঞান আছে, জ্ঞানকে আমি যাচাই করতে পারি, এগুলো আমি কোনো না কোনো ভাবে জানি। 2 নম্বর হচ্ছে যে আমার কাছে যেটা আছে সেটাকে আমি ইভেন কারেক্ট করতে পারি, ইমপ্রুভ করতে পারি। I can eliminate the ones that are unjustified and add others that are justified. তাহলে যেগুলো আনজাস্টিফাইড সেগুলোকে আমি বাদ দিতে পারি এবং যেগুলো জাস্টিফাইড সেগুলোকে আমি নিতে পারি। I can replace less justified beliefs about these topics by beliefs about them that are more justified. তাহলে যেগুলো less justified সেগুলো বাদ দিয়ে আমরা more justification-এর দিকে যেতে পারি। তাহলে জাস্টিফিকেশনের একটা ধারণা আছে এবং জাস্টিফিকেশনের ধারণার যে ইমপ্রুভমেন্ট করার যে ব্যাপারটা সেটা সম্বন্ধে আমার ধারণা আছে। There are some properties such that if I have them then I can be said to know directly that I have them. তাহলে কিছু কিছু ধারণা এমন আছে, এই ধারণাগুলো যে আমার কাছে আছে সেটা আমাকে কেউ বলে দিতে হয় না। যেমন আমরা প্রত্যেকের মধ্যে এই মৌলিক ধারণাটা আছে যে আমরা জীবিত আছি। এখন ডাক্তারের রিপোর্টে যদি সবাই মিলে আমাকে মৃত ঘোষণা করে, তারপরেও কিন্তু অ্যাটলিস্ট আমি বিশ্বাস করব যে আমি বেঁচে আছি বা আমি এক্সিস্ট করি। তাইলে কিছু কিছু ধারণা এমন যে এইগুলা সম্বন্ধে তুমি যদি ধারণাটা গ্রহণ করো, এটা নিজে নিজেই তোমাকে কনফার্ম করে যে হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট। তাহলে সবকিছুকে আমরা ওই যে ফাউন্ডেশনালিজমে তোমরা পড়েছো যে সবকিছুকে আমরা যাচাই যদি করতে হয়, তাহলে কি দিয়ে যাচাই করব? আমরা মানদণ্ড দিয়ে যাচাই করব। যে মানদণ্ড দিয়ে যাচাই করবে, স্কেল দিয়ে যাচাই করব, সেটার জাস্টিফিকেশনটা কি? এখন স্কেলের যদি একটা জাস্টিফিকেশন থাকে, তাহলে সেই জাস্টিফিকেশনের জাস্টিফিকেশন কি? এভাবে কিন্তু আমরা একটা ইনফিনিট রিগ্রেসের মধ্যে পড়ে যাব। সেই বিষয়টা এখানের মধ্যে বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারনালিজম হচ্ছে যে, ইন্টারনালিজম কি মনে আছে তোমাদের? জি স্যার, এটা হচ্ছে ওই যে মেন্টাল ফেনোমেনন একটা। আমি আবার বলে দিই, তোমরা সবাই ভালো করে খেয়াল করো। সেটি হচ্ছে আমরা যাচাই করব, জ্ঞান তত্ত্বের কাজ হচ্ছে যে যাচাইটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা। এখন কি দিয়ে যাচাই করব? তাহলে আমাদের ফর্মুলা, রুলস, প্রিন্সিপালস, অ্যাক্সিওম এগুলোতে যাচাই করব। তাহলে ওই যে স্কেল দিয়ে যাচাই করব। তো সেই রুলস, প্রিন্সিপালস, অ্যাক্সিওম, স্কেল সেটা আমরা কোথায় পাবো? এই ব্যাপারে দুটো মত। একটা মত হচ্ছে যে আমাদের কগনিটিভ এজেন্সির ভিতরেই এটা দেওয়া আছে। ওই যে ডেকার্ট বলেছে ইননেট আইডিয়ার কথা, গিভেন। আর একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এপিস্টেমিক রুলস এন্ড প্রিন্সিপালস এগুলা আউটসাইড আছে, এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা সেগুলোকে পাই। ওকে, সেটা হলো তাহলে এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেটা বাইরে জগতে পাই সেটা হলো এক্সটার্নালিজম, আর যেটা আমাদের ভিতরে দেয়া আছে সেটা হচ্ছে ইন্টারনালিজম। তাহলে আমাদের ভিতরে বলতে কোথায়? আমাদের পেটের ভিতরে না মাথার ভিতরে? স্যার আমাদের মাইন্ডে, মাথায়, আমাদের কগনিটিভিটির ভিতরে। ওকে, আমাদের জ্ঞানের জগতের ভিতরে, সেটা যেটা যেখানে হোক না কেন, সেটা কোথায় আছে সেটা ফিলোসফি অফ মাইন্ডের আলোচনার বিষয়। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম প্রিসাপোজিশন 1, প্রিসাপোজিশন 2, এই যে এপিস্টেমোলজিস্টদের নিজেদের যে ফেইথ ইন দেমসেলফ, আমাদের নিজেদের ব্যাপারে নিজেদের যে ফেইথ আছে, এই বিষয়গুলো তো দেখা যাচ্ছে যে আসলে ইন্টারনালিজমকে সাপোর্ট করে, তাই না? তাহলে জি স্যার, তাহলে জ্ঞানের আমাদের যে মৌলিক যে কাঠামোগুলো আছে সেগুলো আমরা কিন্তু সরাসরি পেয়ে যাই। এটা অন্য কারো অ্যাসিস্ট্যান্স লাগে না। যেটা অ্যাসিস্ট্যান্স লাগে, লেখাপড়া করা লাগে, যেটা শেখা লাগে, যেটার উন্নয়ন করতে, সেটা হচ্ছে আরো ডেভেলপমেন্ট। তাহলে মূল জিনিসটা তোমার কাছে দেয়া আছে। মনে করো তোমাকে অ্যালফাবেট গুলো শেখানো হলো, ভাষার স্ট্রাকচার শেখানো হলো। তো অ্যালফাবেটের সাথে তোমার যদি পরিচয় হয়, তোমার যদি ল্যাঙ্গুয়েজের বেসিক নিয়ম কানুনগুলোর সাথে পরিচয় ঘটে, তাতে করে কি তুমি একজন লেখক, সাহিত্যিক হয়ে যেতে পারবে? না স্যার। আমরা যারা পড়াশোনা করি, আমরা মনে করি একজন লেখক একটা বই লিখেছে আর আমরা পড়ছি, তো ও ওই ভাষাটা বোঝে, আমি এই ভাষাটা বুঝি, যার কারণে তো ওই ভাষায় লিখছে, আমি পড়তেছি। কিন্তু আমি তো লেখকের মতো ওইটাকে লিখতে পারি না, তাই না? তার মানে হচ্ছে যে আমার বেসিক জিনিসটা আছে, কিন্তু আমার ওই যিনি কবিতাটা লিখেছেন, তিনি বইটা লিখেছেন, তিনি ওনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেভাবে বাড়িয়ে নিয়েছেন বা তার যেভাবে
অনেক রিচ আছে, আমারটা সেরকম নাই, কিন্তু বেসিকটা যদি আমার নাই থাকতো তাহলে আমি ওই গানটা শুনে কেন আমার ভালো লাগে, ওই কবিতাটা পড়ে কেন আমার কাছে ভালো লাগে, ওই বইটা পড়ে কেন আমি কিছু বুঝতে পারি, কারণ আমার মধ্যেও কিন্তু ওইটা বুঝতে পারার কিছু ক্যাপাসিটি ভিতর থেকে আছে। তার মানে আমাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে দেয়া আছে। তাহলে মানুষের একটা যে হিউম্যান এপিস্টেমিক ক্যাপাসিটি তোমরা এখানে দেখো আছে, সেটা হচ্ছে কি রেশনালিটি। রেশনালিটি হচ্ছে আমাদের একটা বেসিক এপিস্টেমিক ক্যাপাসিটি, সেটা আমাদের সবার মধ্যে দেয়া আছে। অ্যাটলিস্ট চিজম এটা যেভাবে ব্যাখ্যা করছে সেভাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এপিস্টেমোলজি নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, কারণ কেন কাজ করতে পারবো? কারণ হচ্ছে আমাদের একটা এপিস্টেমিক ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এবং কিছু জিনিস আমাদের মধ্যে দেয়া আছে। আমরা যখনই কোনো প্রশ্ন করি, সেই প্রশ্নটা আমি যদি প্রশ্ন করি যে এম আই জাস্টিফাইড, ওকে, তাহলে এম আই জাস্টিফাইড এই জিনিসটা প্রিসাপোজ করে যে জাস্টিফিকেশন বলে কোন একটা জিনিস আছে, আমি বলে কোন একটা জিনিস আছে, এবং আমি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। তাহলে কোন একটা প্রশ্ন যখন আমরা উত্থাপন করি, সেই প্রশ্নের মধ্যে কিছু কিছু উত্তর কিন্তু দেয়া থাকে, কিন্তু সেগুলাকে আমরা চ্যালেঞ্জ করি না, যার কারণে সেগুলাকে ভিত্তি করে আমরা নতুন কিছু জানার চেষ্টা করি। ও নতুন কিছু জানার চেষ্টা করাটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটা প্রশ্ন শুধুই প্রশ্ন না, একটা প্রশ্ন হচ্ছে যে পূর্ব থেকে নির্ধারিত বা গৃহীত কিছু উত্তরের ভিত্তিতে নতুন কিছু জিজ্ঞেস করা। তো আমি তোমাদের সাথে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। আচ্ছা, তোমাদের এখানে একটা আপনি কথা বলো। মাঝে যে আপনাকে ডাক্তাররা মৃত ঘোষণা করার পরেও আপনি বিশ্বাস করেন আপনি জীবিত, এটা ঠিক বুঝলাম না, মানে যদি আমার শোনার ভুল না হয়ে থাকে। আচ্ছা, মনে করো আমি বলতে চাচ্ছি যে একটা প্রসিডিউর বাইরে থেকে কোন একটা কিছু, মানে একটা প্রক্রিয়া যেটা অন্যরা নির্ধারণ করেছে, আর ওই বিষয়ে তোমার একটা সুনির্দিষ্ট জ্ঞান আছে, তো তুমি কি তোমার জ্ঞানটাকে অস্বীকার করবা, নাকি বাইরের জিনিসটাকে অস্বীকার করবা, নাকি দুইটার সাথে মিলানোর চেষ্টা করবা? স্যার দুইটার সাথে মিলানোর চেষ্টা করব। তুমি কেমন করবা যে তোমার ধারণা সব ভুল? না স্যার, আমার ধারণা কেন ভুল হবে? তোমার ধারণা ভুল হইতে স্যার পারে কোন একটা বিশেষ ক্ষেত্রে। ওরা তো কিছু না কিছু চেক করে বলছিল। হ্যাঁ, মনে করো এরকম একটা গল্প আছে যে একজন তা হতে পেনশন পারে। পায়, অবসর ভাতা, তো তার অবসর ভাতা বন্ধ হয়ে গেছে, সেজন্য সে অফিসে যোগাযোগ করতে গেছে। তো অফিসের লোক কাগজপত্র দেখে বলেছে যে মানে এই লোক তো মারা গেছে। আহ, তো সেই লোক বলে যে আমি নিজেই তো উপস্থিত হলাম, যে আমি মারা গেলে আমি উপস্থিত হলাম কিভাবে? বলছে না, তুমি চেয়ারম্যানের কাছে একটা সার্টিফিকেট নিয়ে আসো যে তুমি আসলে আপনি আসলে বেঁচে আছেন। ঠিক আছে? এখন স্যার এখন চেয়ারম্যান মনে করো সার্টিফিকেট তাকে দেয় নাই, বা চেয়ারম্যান সার্টিফিকেট সে আনা পর্যন্ত সরকারি হিসেবে তো সে মৃত, কিন্তু আসলে সে কি মৃত? না স্যার, সে তো মৃত্যু না। আচ্ছা, তুমি কি এভিডেন্স এবং ট্রুথের ডিফারেন্স তোমার মনে আছে? ট্রুথ এবং এভিডেন্সের ডিফারেন্স মানে সামথিং কুড, তাহলে ওই লোকটা বেঁচে আছে, ওই লোকটা বেঁচে আছে, এটা হচ্ছে ট্রুথ, ওকে। আর কাগজপত্রের যে এভিডেন্স এক্সটার্নালি, সেটা হচ্ছে যে সে আসলে বেঁচে নাই। তাহলে দেখা গেল যে এখন ডাক্তাররা মিলে যদি বলে যে অমুক মারা গেছে, আর দেখো কথার কথা তুমি ফিল করছো তুমি বেঁচে আছো, হয়তো তুমি রেসপন্স করতে পারছো না, হ্যাঁ, তাহলে কি আমরা কি মানে ধরে নেব যে তুমি বেঁচে আছো নাকি মারা গেছো, কোনটা ধরে নেব? কোন একটা ব্যক্তি তার যদি এক্সপেরিয়েন্স, তার যদি সেন্সেশন, তার যদি কনসাসনেস, সেগুলো যদি কন্টিনিউ করে, হ্যাঁ, কোনো কারণে ডাক্তাররা বা বাহিরের লোকেরা মনে করলো যে মানে হি অর শি ইজ ডেড, এখন সে কি আসলেই ডেড নাকি অ্যালাইভ? সে তো অ্যালাইভ। এক্স্যাক্টলি।
এটা তো প্রশ্নে ওঠে না। তার মানে হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে তোমার যে নিজস্ব যে ব্যাপারটা তোমার ভিতর থেকে যেটা আসে সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং চিজমের মতে সেটা সবার মধ্যে দেয়া আছে। তাহলে আমরা এরপর আলোচনা করব অন দ্য জাস্টিফিকেশন অফ দিস ফেথ। ফেথ মানে কি, যে আমার একটা নিজের ব্যাপারে নিজের একটা জি আস্থা আছে যে আমি জানি কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে, এবং আমার এই জানাটাকে আমি ইমপ্রুভও করতে পারি। প্রিসাপোজিশন 1 হচ্ছে যে আই হ্যাভ নলেজ অফ জাস্টিফিকেশন, 2 নম্বর হচ্ছে যে আই ক্যান ইমপ্রুভ মাই সিস্টেম অফ বিলিভস। এই যে আমার যে ফেথ আমাদের প্রত্যেকের যা আছে, এটার জাস্টিফিকেশনটা কি? আচ্ছা, আমাদের এই যে আত্মবিশ্বাস আছে জ্ঞান অর্জনের ব্যাপারে, এই ব্যাপারে আমরা 3টা পজিশন নিতে পারি। আমরা এটাকে অস্বীকার করতে পারি, তাহলে আমরা জানি বা জানা আমাদের পক্ষে সম্ভব, এটাকে যদি অস্বীকার করি তাহলে আর কোনো জ্ঞান তত্ত্বের আলোচনার দরকার আছে? না স্যার। দরকার নাই। তাহলে আমি এটাকে অস্বীকার করতে পারি, তাহলে এটা হচ্ছে না। আমি এটাকে এফার্ম করতে পারি যে হ্যাঁ, যে আমাদের এরকম আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা পজিশন হচ্ছে আমরা উথল করতে পারি। তাহলে আমি যদি এটাকে যদি ডিনাই করি তাহলে তার এপিস্টেমোলজি চর্চার দরকারই নাই। আমি যদি সেটাকে এফার্ম করি, হ্যাঁ আমাদের এরকম জ্ঞান আছে, গিভেন নলেজ আছে, সেই নলেজটা এতটাই সাফিসিয়েন্ট যে সেটাকে ব্যবহার করে, সেটার বেস করে সেটাকে ডেভেলপমেন্ট ঘটিয়ে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি। হ্যাঁ, ওই যে প্রিসাপোজিশন 1 এবং 2, এটাকে যদি আমরা এফার্ম করি তাহলে আমাদের কিন্তু মানে ওয়ান্স এগেন আমরা কিন্তু একটা কোয়েশ্চেনের সম্মুখীন হই যে তুমি কিভাবে জানো যে তোমার এটা আছে। ওকে, তো এখন তাহলে আমরা জ্ঞান তত্ত্ব আলোচনা করছি যে জানার পদ্ধতি বের করার জন্য, আর শুরুতে আমি ধরে নিলাম যে হ্যাঁ কিছু না কিছু আমি আসলেই জানি। ওকে, এটা যদি করি তাহলে ওই যে বার্ডেন অফ প্রুফ বলে একটা কথা আছে না, আমি যদি একটা কথা বলি, দাবি করি, এটা প্রমাণের দায়িত্বটাও আমার, তাই না? কথাটা যদি আমার হয় তাহলে প্রমাণের দায়িত্ব কি আমার নাকি অন্য কারো? আমার স্যার। রাইট, তাহলে এটা কি বলে বার্ডেন অফ প্রুফ, তাই না? তাহলে আমি যদি এটাকে যদি মানে অ্যাফার্ম করি তাহলে আমি একটা প্রমাণের দায়িত্বের মধ্যে পড়ে যাই, এবং প্রমাণ করতে হবে আমাকে একটা জাস্টিফিকেশন প্রসেসে। অথচ জাস্টিফিকেশন প্রসেসটা আলোচনা করার জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। এখানে একটা মানে সার্কুলারিটি চলে আসে। সেজন্য চিজম বলছে যে যারা ওয়াইস এপিস্টেমোলজিস্ট তারা বলবে যে আমি would provisionally withhold belief in the proposition that his faith is justified. তাহলে আমি একটা বিষয় যখন উইথহোল্ড করি তখন কি মানে তখন আমি আসলে কি করি? আচ্ছা, এগেন আমি একটু কথা বলবো একজনের সাথে। কে আমার সাথে একটু আলোচনা আসতে চাও? স্যার আসসালামু আলাইকুম। আলিজা। জি স্যার। এলিজা, তোমার উচ্চারণটা এলিজা না আলিজা? স্যার এলিজা। এলিজা, ভেরি নাইস, ভেরি নাইস। ডেলিবারেটলি তুমি আমার সাথে কথা বল। এলিজা, মনে করো তোমার একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে তুমি একটা কিছু একটা মনে করো কেউ একজন সেটা জোর করে দখল করতে আসলো, তখন তোমরা গিয়ে কোর্টে মামলা করলাম। আচ্ছা, স্যার। মামলা করার পরে কোর্ট তোমাকে কি করতে পারে যে সেটা কিছু করা যাবে না, সেই হিসেবে সেই লোককে বাধা দিতে পারে, তাই না? হ্যাঁ স্যার। সেই লোকের দাবি যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে জায়গার পজিশনটা সেই লোককে দিয়ে দিতে পারে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটার যদি কোনোটাই না করে, মনে করো ওই অবৈধভাবে যারা কনস্ট্রাকশন করছে তাদেরকে ইনজাংশনও দেওয়া হয় নাই, আবার তারা যে নিজেদের দাবি করছে সেরকম কোনো রায়ও দেওয়া হয় নাই। হ্যাঁ স্যার। হুম, জি স্যার। তাহলে তাহলে কি হবে? এটা তো তাহলে ঝুলাই রাখার একটা ব্যাপার হয়ে গেল না? মানে আমার জমি আমাকেও রায় দিচ্ছে না, আবার যারা জোর করে দখল করতে যাচ্ছে তাদেরকেও রায় দিচ্ছে না। যারা যারা সেখানের মধ্যে জোর করে কিছু করতে যাচ্ছে তাদেরকে যদি কোর্ট বাধা না দেয়, হ্যাঁ। তাদের হ্যাঁ স্যার। তোমরা যেটা আমরা সাধারণত বলি টেম্পোরারি ইনজাংশন, স্থিতাদেশ, হ্যাঁ, কোর্ট যদি তাদেরকে স্থিতাদেশ আদেশ না দেয় তাহলে কি তারা কি যেটা বানাচ্ছিল সেটা কি কন্টিনিউ করতে পারে? না স্যার। অবশ্যই পারবে। স্যার কেমনে? তোমার একটা জায়গাতে কেউ একজন অবৈধভাবে কিছু নির্মাণ করছে, তুমি
তাকে নির্মাণ কাজে বাধা দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করলা, এবং কোর্ট যদি তাকে যদি মানে ইয়া না দেয়, স্থগিত করার আদেশ না দেয়, স্থগিত করার আদেশ না দেয়, তো সে কি মানে তার কাজটা বন্ধ করতে আইনত বাধ্য? না স্যার, বাধ্য না, তার তো সে কন্টিনিউ করতে পারবে। সেটাই, মনে করো আমরা প্রসিড করছি একটা পথে, ওকে, আমরা আগাচ্ছি, কেউ বললো না এই পথে যাওয়াটা ঠিক হবে না, এই পথে যাওয়াটা ঠিক হবে না, সেই কথাটা আমরা মেনেও নিলাম না, সেই কথাটাকে আমরা ডিনাইও করলাম না, তাইলে কি আমরা কি দাঁড়িয়ে থাকবো? যদি আমরা দাঁড়িয়ে থাকি, আমরা যদি আমাদের অ্যাডভান্সমেন্টটা বন্ধ করে দেই, তাহলে এই পথে যাওয়া ঠিক নেই কথাটাকে আমরা কনফার্ম করলাম। তাহলে আমরা যখন কোন একটা কাজ করি, সেই কাজটার ব্যাপারে যখন একটা অবজেকশন আসে, এবং সেই অবজেকশনকে যখন আমরা উইথহোল্ড করি, তখন কি অবজেকশনটা কি মানে বৈধ প্রমাণিত হইলো, নাকি কার্যত সেটা বাতিল হইলো? স্যার বাতিল তো হইলো না। হ্যাঁ, কার্যত সেটা বাতিল হয়। ওকে স্যার, ওই যে আপনি বললেন না, মানে এই যতক্ষণ না পর্যন্ত ওইটা মানে কোর্ট আদেশ স্থগিত করার আদেশ না দেওয়াতে ওরা তো কন্টিনিউ করতে পারছে, মানে বিল্ডিংটা বানাইতে পারতেছে, যাই করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতে পারতেছে, তাহলে তো বাতিল কেমনে হইলো? তাহলে ওদেরকে ইনজাংশনের ক্ষেত্রে যখন ইনজাংশন বন্ধ করা, তুমি বলছো যে ওরা অবৈধ, তাদেরকে বন্ধ করো, কোর্ট এই ব্যাপারে তোমার সাথে যদি এগ্রি করে, তাদেরকে অবৈধ হওয়ার পক্ষে যদি স্থগিতাদেশ দেয়, তাহলে তারা বন্ধ করবে। কোর্ট যদি তাদেরকে স্থগিতাদেশ না দেয়, বরঞ্চ তোমার এই কথার সাথে এগ্রিও করলো না, ডিসএগ্রিও করলো না, কোর্ট এই ব্যাপারে মানে উইথহোল্ড করলো, চুপচাপ থাকলো, তাহলে যারা এটা করতে আসছে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হলো না, আইনত তারা এগিয়ে যেতে পারে। মনে করো তুমি এগিয়ে যাচ্ছ একটা পথে, এই পথে এগিয়ে যাওয়াটা উচিত নয়, এই কথাটা কেউ পয়েন্ট আউট করলো, তুমি এই কথাটাকে গ্রহণও করলা না, বাতিলও করলা না, উইথহোল্ড করলা, তাহলে কি তুমি কি থেমে যাবা নাকি এগিয়ে যেতে থাকবা? থেমে যাব না, তো এগিয়ে যেতে থাকবো। এটাই 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 বুঝছি স্যার। স্যার এর অর্থ মানে এটা বোঝাচ্ছে কি, মানে আমার প্রশ্নটা হচ্ছে এটা মানে বোঝাচ্ছে যে কি এপিস্টেমোলজিস্টরা এগিয়ে যাচ্ছে, ওটাই বোঝাতে চাচ্ছে? হ্যাঁ, কারণ এপিস্টেমোলজিস্টদের বিরুদ্ধে যখন স্কেপটিকরা অভিযোগ তুললো, স্কেপটিকরা তাদের অভিযোগটা প্রমাণ করতে পারে নাই, ওকে, আর যারা এপিস্টেমোলজিস্ট তারাও স্কেপটিকদেরকে খণ্ডন করতে পারে নাই, তাহলে কেউ যখন কাউকে যখন পরাজিত করতে পারে নাই, যার যার জায়গার মধ্যে শেষে আছে, তাহলে যার যার মতো করে শেষে চলবে। ঠিক আছে স্যার, বুঝছি। আর জ্যোতি যে একটা প্রশ্ন করেছো যে কোর্ট চুপ থাকবে কেন, কোর্ট যদি সাক্ষ্য প্রমাণে যদি তোমার মালিকানার ব্যাপারে যদি কনভিন্স না হয়, এবং ওর মালিকানার বিষয়টাও তাকে শুনতে হবে বলে মনে করে, তাহলে কোর্ট নিশ্চয়ই তোমার পক্ষে রায় দিবে না। তোমার পক্ষে রায় দিলে তো কোর্ট তাকে থামিয়ে দিবে ইনজাংশন দিয়ে। ইনজাংশন দিয়ে থামিয়ে দেওয়ার মানে হচ্ছে আপাতত মনে হচ্ছে তোমার দাবিটাই সঠিক, কিন্তু কোর্ট তো সে ব্যাপারে এখনো নিশ্চিত হয় নাই। যদি না হয় তাহলে কোর্ট কেন ইনজাংশন দিবে? ওকে, তাইলে বলছে যে এই যে প্রিসাপোজিশন গুলো আমরা করছি, সেই ব্যাপারে আমরা তিনটা পজিশন নিতে পারি। আমরা সেটাকে ডিনাই করতে পারি, সেটাকে আমরা অ্যাফার্ম করতে পারি, সেটাকে আমরা উইথহোল্ড করতে পারি। সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে সেটাকে আমরা উইথহোল্ড করা, এবং সেটাকে যদি আমরা উইথহোল্ড করি, অর্থাৎ আমাদের যে আত্মবিশ্বাস আছে, আমাদের যে জ্ঞানের অর্জনের জন্য যে মৌলিক কিছু জিনিস আমাদের মধ্যে ইন্টারনালি দেয়া আছে, এই বিষয়টা যদি সঠিক না হয়, সেটা যদি ভুলও না হয়, তাহলে এই বিষয়ে আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে চিজমের স্ট্র্যাটেজি। কিন্তু কেউ বলতে পারে যে তুমি প্রসিড করাটা আনরিজনেবল বিকজ ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর জাস্টিফাইড ইন প্রসিডিং। কিন্তু তার উল্টাটা হচ্ছে যে দিস ইজ নট আনরিজনেবল বিকজ হোয়াট ইজ আনরিজনেবল ইজ টু প্রসিড হোয়েন ইউ থিঙ্ক ইউ আর নট জাস্টিফাইড। তাহলে আমি যখন জাস্টিফাইড নয় বলে নিজেকে মনে করবো, তখন আমি প্রসিড করব না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা মনে করি না যে যে you do not think you are justified, it doesn't follow that you think that you are not justified. মানে তুমি যখন from the fact, এই যে এই লাইনটা তোমরা পড়ো, from the fact that you do not think you are justified, it doesn't follow that
you do think that you are not justified. Okay, তাহলে তুমি জাস্টিফাইড কিনা সেটা তুমি মনে করছো না, এটার মানে এই নয় যে তুমি মনে করছো যে তুমি আনজাস্টিফাইড। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো যে আমাদের আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে দ্য প্রবলেম অফ ক্রাইটেরিয়ন। আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, হোয়াট ডু উই নো, আমি কি জানি, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানের এক্সটেনশনটা কতটুকু। হাউ আর উই টু ডিসাইড ইন এনি পার্টিকুলার কেস হোয়েদার উই নো, কোন একটা বিষয়ে কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা জানি। ওকে, দিস আর দ্য কোয়েশ্চেনস। তাহলে হোয়াট ডু উই নো, আমরা কি জানি, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানের বিস্তৃতি কতটুকু পর্যন্ত হতে পারে। হোয়াট আর হাউ আর টু ডিসাইড ইন এনি পার্টিকুলার কেস হোয়েদার উই নো, কোন একটা বিষয়ে কেমনে আমরা জানবো যে আসলে আমরা জানি কিনা। তাহলে এইটার মূল কথাটা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ নোয়িং, জ্ঞানের ক্রাইটেরিয়াটা কি হবে। If you know the answer to either one of this question, then perhaps you may devise a procedure that will enable us to answer the other. তাহলে এই প্রশ্নগুলো, প্রশ্ন কয়টা এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা প্রশ্নের কোনো একটা প্রশ্নের উত্তরও তুমি যদি জেনে থাকো, তাহলে বাকি তুমি অন্য প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। ওকে, তাহলে এখানে দুইটা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হচ্ছে যে একটা হলো পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচ, আরটা হলো জেনারেলিস্ট অর মেথডিস্ট অ্যাপ্রোচ। পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে ইউ মে ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট উই নো অর হোয়াট উই আর জাস্টিফাইড ইন বিলিভিং উইদাউট মেকিং ইউজ অফ এনি ক্রাইটেরিয়ন অফ নলেজ অর জাস্টিফাইড বিলিভ। তাহলে এমন একটা পদ্ধতি হতে পারে যে আমি মনে করব, আমি এটা বোঝার চেষ্টা করব যে এমন কোনো কিছু আছে কিনা যেটা সম্বন্ধে আমি অলরেডি জানি যে আমি এটা জানি। কিভাবে জানি, কোন ভিত্তিতে জানি, কোন মূলনীতিতে জানি, কোন ক্রাইটেরিয়ান অনুসারে এটা সঠিক, সেই চিন্তাটা বাদ দিয়ে আমি যদি মনে করি, বোঝার চেষ্টা করি যে আমি আসলে জানি কিনা, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আর একটা অ্যাপ্রোচ হতে পারে যে জেনারেলিস্ট অ্যাপ্রোচ। উই মে ট্রাই টু ফর্মুলেট এ ক্রাইটেরিয়ন অফ নলেজ উইদাউট এনি অ্যাপিল টু এনি ইনস্ট্যান্সেস অফ নলেজ অর জাস্টিফাইড বিলিভ। তাহলে জ্ঞানের কোনো ইনস্ট্যান্স বা ক্যান্ডিডেট বা কোনো পার্টিকুলার জ্ঞানের কথা বাদ দিয়ে প্রথমে আমরা আলোচনা করব হোয়াট আর দ্য রুলস, হোয়াট আর দ্য প্রিন্সিপালস, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়ন অফ নলেজ, জ্ঞানের মূলনীতিটা কি। এই মূলনীতি অনুসারে দেখব কোনটা জ্ঞান হলে হবে, না হলে হবে না। তাহলে একটা অ্যাপ্রোচ হলো যে প্রথমে আমি দেখবো যে কোনটাকে আমি জানি যে আমি জানি, কিভাবে জানি সেটা পরে বিবেচনা করব। আমাদের কাছে এরকম কোনো ফার্স্ট হ্যান্ড রেডিমেড জ্ঞান আছে কিনা, যদি থেকে থাকে সেটাকে আমরা বিশ্লেষণ করব যে কি কারণে আমি সেটাকে জানি বলে বলছি, এবং সেই কারণগুলোকে আমি অন্যান্য বিষয়ের উপর প্রয়োগ করে বাকি সব বিষয়ে আমি জ্ঞান নির্মাণ করব। এটা হলো একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে না, প্রথমে আমি আমার মূলনীতিগুলোকে বের করব, জ্ঞানের মূলনীতি হবে এইগুলা। কিন্তু দ্বিতীয় অ্যাপ্রোচের, জেনারেলিস্ট অ্যাপ্রোচের প্রবলেমটা হচ্ছে যে জ্ঞানের মূলনীতি বের করতে গিয়ে তো তোমাকে জ্ঞানেই পেতে হবে আগে। তুমি জ্ঞানের মূলনীতি কোথায় পাবা? উইদাউট হ্যাভিং দ্য নলেজ ফার্স্ট। ওকে, তাহলে দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচ, আরটা হচ্ছে জেনারেলিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, ক্রাইটেরিয়ন বের করার ক্ষেত্রে এই দুইটা অ্যাপ্রোচের ক্ষেত্রে চিজম কিন্তু অলরেডি তোমরা বুঝতে পারছো পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচের পক্ষে। তিনি বলছেন যে আমরা আসলে পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচ দিয়ে শুরু করি। উই আইডেন্টিফাই ইনস্ট্যান্সেস অফ নোয়িং উইদাউট অ্যাপ্লাইং এনি ক্রাইটেরিয়া অফ নোয়িং অর জাস্টিফিকেশন। ওকে, তাহলে বলছে যে কোনো বিষয়ে প্রথমে আমরা ওই যে বলেছিলাম যে আমরা যখন একটা প্রশ্ন উত্থাপন করি, কিছু বিষয়ে আমরা প্রাথমিকভাবে একমত হয়ে যাই উইদাউট এনি কোয়েশ্চেন, এবং সেই বিষয়ে একমত হওয়ার পরে সেগুলোকে আমাদের পরস্পরের কমিউনিকেশনের বেস হিসেবে ধরে সেগুলোকে অ্যাকসেপ্টেড মিনিং হিসেবে আমরা অ্যাকসেপ্ট করে দেন অন বেসিস অফ দ্যাট আমরা মনে করি যে ইফ ইট ইজ দ্যাট দেন হাউ কাম দিস, হাউ কাম দ্যাট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। তাহলে দেখতে পাচ্ছি যে এপিস্টেমিক জাস্টিফিকেশনটা হচ্ছে যে ইন এ সেন্স অবজেক্টিভ, ইন্টারনাল এবং ইমিডিয়েট। অবজেক্টিভ কেন? জ্ঞানের দিক থেকে।
তাহলে আমি যেটাকে জ্ঞান বলে মনে করি, তুমিও সেটাকে জ্ঞান বলে মনে করো, সেটা নিছক আমার মনে করার উপর নির্ভর করে না। সেই দৃষ্টিতে এটা অবজেক্টিভ। আর এই মূল যে বিষয়গুলো, জ্ঞানের যে মূলনীতিগুলো, বেসিক প্রিন্সিপালস গুলো, এগুলো আমাদের কগনিটিভিটি দেওয়া আছে সেই হিসেবে ইন্টারনাল, এবং সেগুলোকে আমরা চাওয়া মাত্রই পাই, সেটা হচ্ছে ইমিডিয়েট। ওকে, তাহলে আমার চোখের দৃষ্টি যদি ঠিক থাকে, চোখ খুললে আমি কিছু না কিছু দেখতে পাই। চোখ খুললে যদি আমি কোনো কিছু না দেখি, তাহলে আমি কি দেখি? এনিবডি আনসার টু মাই কোয়েশ্চেন? আমি চোখ খুলে কোনো কিছু দেখলাম না, আমার চোখের দৃষ্টি ঠিক আছে। মনে করো এমন একজন ব্যক্তি যার চোখের দৃষ্টি ঠিক আছে, সে চোখ খুললো এবং কোনো কিছু দেখে নাই। স্যার অন্ধকার দেখবে। তাও তো দেখতেছে, অন্ধকার হলেও তো দেখতেছে। আচ্ছা, আমার চোখের দৃষ্টি ঠিক আছে, চোখের কোনো সমস্যা নাই, আমি চোখ খুলে আছি এবং আমি চাইতেছি যে আমি কোনো কিছুই দেখবো না, আমি আলোও দেখবো না, অন্ধকারও দেখবো না, এইটাও দেখবো না, সেটাও দেখবো না, আমি কোনো কিছুই দেখবো না। অসম্ভব। এটা কি সম্ভব? না স্যার, এটা কানের মতো, চাইলে অফ করা যাবে না। অস্পষ্ট একটা ধারণা থাকবে, চিন্তা যদি অন্যদিকে থাকে, মনোযোগ যদি অন্যদিকে। আকাশের কাজ হচ্ছে সবসময় পেঁচাইলে কথা বলা। আমি তো অস্পষ্ট স্পষ্টের কথা বলি নাই, অস্পষ্ট তো একটা কিছু নাকি? স্যার একদম তো স্যার এরকম তো হবে না, যেমন আমি আমার মনোযোগ অন্যদিকে কিন্তু চোখ মানে দৃষ্টি খোলা আছে। আচ্ছা দেখো, আমাদের নিজেদের কাছে আমরা নিজেরা কিন্তু সবসময় সত্যবাদী। আকাশ, স্যার তোমার প্রোফাইল পিকচারে বোঝা আছে তুমি কোথায় জানি বসে আছো। আচ্ছা, তুমি এখন নিশ্চয়ই কোথাও আছো, তাই না? প্রেফারেবলি হয়তো বসে আছো, তাই না? স্যার তোমার সামনে কি আছে, কি দেখতে আমার পাচ্ছ? সামনে একটা বোতল আছে। বোতল? জি স্যার। কিসের বোতল? একটা কলম। কলম আছে। আচ্ছা, তুমি কলমটার দিকে দেখো, দেখছো? জি স্যার। এখন তুমি নিজেকে অটো সাজেশন দাও, শক্তভাবে নিজের মনকে শাসাও, এই আমাকে কিন্তু কোনো কিছু দেখাবা না, আমি কিন্তু কোনো কিছু দেখছি না, কলম তুমি নাই এখানে, আমি কলম দেখছি না। এভাবে তুমি নিজেকে নিজে মানে ইয়ে করার চেষ্টা করো, কনভিন্স করার চেষ্টা করো। পারছো? না স্যার। পারো নাই? একদম পারছি না স্যার, মানে কিছুটা পারছো? কিছুটা। একবার আপনার দিকে আমরা মনোযোগটা আপনার দিকে চলে যাচ্ছে। আরে আপনাকে আমার দিকে মনোযোগ এত দিও না তো, আমার দিকে মনোযোগ দিয়ে লাভ নাই, আমি বুড়া মানুষ। না স্যার, একদম পারা যাচ্ছে না। You cannot deny the experience. ওকে, যেভাবে করে আমরা আমাদের ফিজিক্যাল এক্সপেরিয়েন্স গুলোকে ডিনাই করতে পারি না, ঠিক একই ভাবে আমাদের যে কগনিটিভ ক্যাপাসিটি আছে এটাকেও আমরা ডিনাই করতে পারি না। ওকে, আমাদের একটা কগনিটিভ ক্যাপাসিটি এরকম যে, আমি খুব সহজভাবে যদি বলি, এ ইজ বিগার দ্যান বি, এ হলো বি এর চেয়ে বড়, তাহলে তুমি কি নিজেকে নিজে মানে কোনো মতে বোঝাইতে পারবা বি এ থেকে ছোট নয়? আবার কথা বলছে না, কানেকশন আছে নাকি সেটা তো বুঝতেছি না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো শোনা যাচ্ছে, তাহলে তো আমি একটা প্রশ্ন করলাম না? স্যার আমি তো ভাবছি ওই যে ওকে বলতেছেন। আচ্ছা তুমি বলো, আকাশকে। তুমি বলো। কি স্যার? If A is bigger than B, can you convince yourself that B is not smaller than A? স্যার A is bigger than B। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা ইংরেজি শুনে বুঝতে একদম অভ্যস্ত না, যার কারণে আমার মতো ভালো ইংরেজি জানো কেউ যখন বলে তখন তোমরা মানে ই করতে পারো না, রিলেট করতে পারো না। শুনে বুঝতে পারা এটা একটা আলাদা স্কিল। If A is bigger than B, can you convince yourself that B is not smaller than A? না স্যার। Why? Why? স্যার আমি তো আগেই তো বলে দিলাম। স্যার আগে তো একটা আমি হচ্ছে যে বিশ্বাস করে ফেলতেছি যে A is bigger than B। Bigger, if A is bigger than B, then B is smaller than A, এটাই তোমার রিজন বলে নাকি? জি স্যার। জগতের কোনো মানুষ কি ভিন্ন কোনো মানে রিজনিং করতে পারবে? না স্যার, এই ক্ষেত্রে পারবে না।
তাহলে কেন আগে যে পারবে না? প্রিমাইস সেখান থেকে আসবে। দিস ইজ দ্য পয়েন্ট অফ চিজম। চিজম বলতে চাচ্ছে যে এই জিনিসগুলো আমাদের মধ্যে দেয়া আছে এবং এগুলো অবজেক্টিভলি দেয়া আছে এবং সেগুলো আমাদের ভিতরে দেয়া আছে। ভিতরে বলতে পেটের ভিতরে না, মাথার ভিতরে না, কোনো না কোনো জায়গায় যেখানে আমাদের জ্ঞানটা উৎপন্ন হয়। ওকে, সেটা মাথার ভিতরে হলে অসুবিধা নাই, মাথার বাইরে হলে অসুবিধা নাই, সেটা ভিন্ন আলোচনার বিষয়। এরপরে এই পয়েন্টে আসো, অবজেক্ট এপিস্টেমিক জাস্টিফিকেশন ইজ অবজেক্টিভ ইন দ্যাট ইট ক্যান ইটসেলফ কনস্টিটিউট অ্যান অবজেক্ট অফ জাস্টিফিকেশন অ্যান্ড নলেজ। ওকে, তাহলে আমি যখন কোনো জ্ঞানের কথা বলি সেটা কি রিকা একটু আগে যেটা বলছিলা যে তোমার সাথে যেটা কথা বলতে গিয়ে আমি বললাম যে আমার নিজের যে জ্ঞান সেই জিনিসটাকে কিন্তু আমি কোনোভাবেই বাদ দেই না। আবার আমার সবকিছু আমি যা মনে করি জগৎটাই সেরকম, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমার বাইরে একটা জগৎ আছে, সেই জগতের অভিজ্ঞতাগুলো, সেই জগতের বাস্তবতাগুলো আমাকে গ্রহণ করতে হয় এবং আমার ভিতরের এবং আমার বাহিরের যে জগৎ, এই দুটাকে মিলিয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হয়। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ইট ইজ পসিবল টু নো দ্যাট উই নো and it is possible to be justified in believing. তাহলে স্কেপটিকদের কথাগুলো কি টিকলো নাকি টিকে নাই? Anybody? Anybody বললে আর কেউ কোনো কথা বলো না, বুঝলাম না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ শুনছো? জি স্যার শুনতেছি। টিকে নাই স্যার। আচ্ছা, টিকে নাই এই কথাটা কে বলছিলে জানি? স্যার তাহমিনা। স্কেপটিকদের দাবিটা কি ছিল বা তাদের মূল দাবিটা কি সব সময়? স্যার জ্ঞানের মধ্যে সার্টেনটি নেই। সার্টেনটি নেই। তো কেন তারা সেটা মনে করে সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। সে আলোচনাতে দেখা গেছে যে তারা যেভাবে বলে যে জ্ঞানের মধ্যে নিশ্চয়তা নাই, আমরা ডিটেলস আলোচনা করে দেখলাম যে সেই জিনিসটা আসলে টিকে না। ওকে জি স্যার। তো আজকে আমরা যা আলোচনা করলাম এটার উপরে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে? কারো কোনো প্রশ্ন নাই নাকি? তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি, আর সময় কিন্তু এখনো কিছুটা আছে। আর যদি প্রশ্ন থাকে বলতে পারো। স্যার নিশ্চয় স্যার, ওখানে একটা কথা বলছিলেন যে আমাকে যখন বলতেছিলেন ডাক্তার আর আমার মধ্যে যেইটা আছে সেখানের মধ্যে একবার বলছিলেন ট্রুথ আর হচ্ছে এভিডেন্স। তো আমি আমার উপর আস্থা করে বললাম যে আমি নির্ভীত, কিন্তু এভিডেন্সে সেটা আছে মৃত, তাই সেই জন্য আমাকে পেনশনের টাকাটা দেওয়া হচ্ছে না। তো এটাও কি স্যার মানে মানে স্কেপটিসিজমের মধ্যে কি ওইটাই মানে অনিশ্চয়তাটা কি এটাও সমর্থন করে যে আসলেই এভিডেন্সটাকে আমরা মেনে নিচ্ছি সেজন্য তাকে আমরা মৃত বলে ধরে নিচ্ছি? মনে করো তুমি কোন একটা বিষয়ে কোন একটা কিছু যাচাই করতে গিয়েছো, তো কোনো বিষয়ে কোনো কিছু যখন তুমি যাচাই করতে যাও তখন তুমি কিসের উপর নির্ভর করো? যে এভিডেন্স, যে জাস্টিফিকেশন তোমার হাতে আছে সেই ব্যাপারে না? জি স্যার। আচ্ছা, তো আমাদের কাছে যে এভিডেন্স থাকে, আমাদের কাছে জাস্টিফিকেশন থাকে, এটা কি সবসময় সাফিসিয়েন্ট হয়? স্যার কোনো কোনো সময় নাও হতে পারে। সেটাই, তাহলে এমন কি হতে পারে না যে সামথিং ইজ এভিডেন্ট বাট নট ট্রু? কন্ট্রারিলি সামথিং ইজ ট্রু বাট নট এভিডেন্ট, এটা কি হতে পারে? হতে পারে স্যার। হতে পারে। আমি যে একটা মার্ডার কেস এক্সাম্পলের কথা বলি সেটার ব্যাপারে রিলেট করে তোমরা বলতে পারো, সেটা কি মনে আছে? স্যার মার্ডার কেসের ওইটা? হ্যাঁ জি স্যার, ওই যে একজন যে মারা যায় কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না যে কে মেরেছে আর কি।
রাইট। তো এই ক্ষেত্রে দেখা যায় এটা ঘটনাটা এখানে ট্রুথ সত্যি কিন্তু কোনো এভিডেন্স নাই। এভিডেন্স কি? কেউ একজন মারছে এটা সত্য, কিন্তু এখানে কোনো কে মারছে সেই এভিডেন্সটা এখানে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করো একজন মার্ডার হয়েছে এবং সেখানে কথা কথা আরো কথার কথা 10 জন ব্যক্তি ছিলেন, এবং সাক্ষ্য প্রমাণে 10 জনের কাউকে দোষী সাব্যস্ত করা যায় নাই। জি স্যার। তাহলে এভিডেন্স হচ্ছে যে নোবডি ইজ মার্ডারার, এভরিবডি ইজ ইনোসেন্ট, কিন্তু তাতে করে ওই যে সত্যটা দ্য পারসন ইজ মার্ডার্ড সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না। জি স্যার। তাহলে এখন জ্ঞানের ক্ষেত্রে কি আমরা এভিডেন্সের উপর বেস করব নাকি ট্রুথের উপর বেস করব? স্যার এটা তো ট্রুথের উপর করি আমরা। ট্রুথের উপর যদি আমরা করি, আমরা ট্রুথটাকে কিভাবে পাই? স্যার ট্রুথটাকে বলা যেতে পারে যে আস্থাপূর্ণ, বা আমাদের হচ্ছে যে এভিডেন্স সহিত আমরা এটাকে প্রমাণ করার ট্রাই করি। ট্রুথটাকে তো আমরা তো এভিডেন্সের ভিত্তিতেই কনস্ট্রাক্ট করি, তাই না? জি স্যার। ট্রুথ ইজ অলওয়েজ আউট দেয়ার, বিয়ন্ড ইট, তাই না? কিন্তু ট্রুথকে আমরা লিংক করি কিসের মাধ্যমে? ওই যে তোমাদের মনে আছে না, জাস্টিফিকেশন ইজ দ্য লিংক বিটুইন ট্রুথ এন্ড বিলিফ। বিলিফ হচ্ছে যে আমার পার্সোনাল ব্যাপার, কগনিটিভ এজেন্ট হিসেবে আমি, আর ট্রুথ হচ্ছে যে যে বিষয়ে আমি জানতে চাচ্ছি সেই বিষয়ে, আর জাস্টিফিকেশন ইজ দ্য লিংক। ওকে, এখন আমরা যখন কোন একটা কিছুকে মানে ট্রুথ বেসড হ্যাজ কাম ফ্রম দ্য ট্রুথ, ইট ইজ ট্রু, ট্রুথকে যখন আমরা মানে সাপোর্ট বা এক্সকিউজ হিসেবে নিয়ে আসি, সেই ট্রুথকে আমরা কিভাবে পাই? ট্রুথ হিসেবে পাই নাকি এভিডেন্স অর জাস্টিফিকেশন হিসেবে পাই? স্যার যে ওইটার এভিডেন্স গুলো পাইলে তারপর হচ্ছে ওটাকে আমরা সত্য হিসেবে ধরে নিই। আমরা সত্যতাকে অনুমান করি, কিন্তু আমরা নির্ভর করি কিসের উপর? এভিডেন্সের উপর। এভিডেন্সের উপর। কিন্তু এভিডেন্স এবং ট্রু এই দুটা জিনিসের সম্পর্ক কি আইডেন্টিক্যাল নাকি নেসেসারি? স্যার এটা আইডেন্টিক্যাল। স্যার নেসেসারি তো মনে না। আইডেন্টিক্যাল, নেসেসারি, অকেশনাল রিলেশন গুলো কি তোমাদের জানা নাই? স্যার নেসেসারি হলে ওই যে আমি এই যে মাফলারটা গলার জড়িয়েছি বা এই যে জামাটা পরেছি বা এই মাইক্রোফোনটা লাগিয়েছি, এটা কি আমার সাথে এই মাফলারের সম্পর্ক কি আইডেন্টিক্যাল, নেসেসারি নাকি অকেশনাল? স্যার অকেশনাল। অকেশনাল, ওকে। আমি যে কথা বলছি, এই যে গলার ভয়েস দিয়ে কথা বলছি, আমি যে চোখ দিয়ে দেখতেছি, তাহলে আমার চোখ দিয়ে দেখা, গলার কণ্ঠস্বর দিয়ে কথা বলা, এটা কি অকেশনাল নাকি নেসেসারি? নেসেসারি। নেসেসারি, ওকে। আচ্ছা, এখন আমার ব্রেইনের সাথে আমার সম্পর্ক, এটা কি নেসেসারি রিলেশন না অকেশনাল রিলেশন না আইডেন্টিক্যাল রিলেশন? এটা তো আইডেন্টিক্যাল। যদি তুমি আইডেন্টিক্যাল বলো তাহলে তুমি একজন ম্যাটেরিয়ালিস্ট। তুমি মনে করো যে ব্রেইন ইজ বিহেভিয়ার, বিহেভিয়ার ইজ ব্রেইন, ইউ আর অল ইউর বিহেভিয়ার। ওকে, জি স্যার। তোমার উত্তরটা কি ছিল? কোনটার? মানে আমার ব্রেইনের সাথে আমার সম্পর্ক? স্যার তখন বলছিলাম আইডেন্টিক্যাল, এখন মনে হচ্ছে নেসেসারি। রাইট, এটা হচ্ছে নেসেসারি। তাহলে আমার গলার ভয়েস ছাড়া যেমন আমি কথা বলতে পারি না, যে আমার চোখ ছাড়া যেমন আমি দেখতে পারি না, সেরকম কিন্তু এমন হইতে পারে না যে আমার চোখে আমার চোখ যে ডাটাগুলো আমার ব্রেনকে পাঠায়, এই চোখ বাদ দিয়ে সরাসরি আমার ব্রেনের মধ্যে যে বিহেভিয়ার আর্গুমেন্টে যেটা বলা হয়েছে, কিছু ডাটা পারসেপশন চলে আসতে পারে না? ওই যে কম্পিউটারে যেটা বলছে যে নিউট্রিশন দিয়ে পাঠানো হয়। হ্যাঁ, সেটা। আর তাছাড়া তো আমরা নিজেরাই যে সবসময় কল্পনা করি, স্বপ্ন দেখি, তাহলে আমাদের ব্রেনের মধ্যে ইনার পারসেপশন তৈরি হয় না? জি স্যার। মানে আমরা কি মনে করো আমরা কি কথার কথা একটা মানে ঘোড়াকে উড়ে যেতে দেখেছি? কেউ দেখেছে? এমনিতে হয়তো টেলিভিশনে দেখি, কিন্তু মনে করো টেলিভিশনে বানানো হয় নাই, টেলিভিশনে বানানো হয় নাই, হ্যাঁ, টেলিভিশনে বানানো হয় নাই এমন একটা মানে চিত্রকল্প আমরা কি আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি করতে পারি না? জি স্যার পারি। তাই না? তাহলে এই আলোচনাগুলো তোমার সাথে আমি করলাম যে মানে আইডেন্টিক্যাল, নেসেসারি এবং অকেশনাল রিলেশনের পার্থক্য বোঝানোর জন্য। জি স্যার। ওকে, তাহলে এখন বলো যে ট্রুথ এবং এভিডেন্সের মধ্যে যে সম্পর্ক, এটা কি অকেশনাল
নেসেসারি না আইডেন্টিক্যাল? স্যার অকেশনাল মনে হয়, হুম, অকেশনাল মনে হচ্ছে এখন। আইডেন্টিক্যাল না অ্যাট লিস্ট, তাই না? জি স্যার। আইডেন্টিক্যাল না, হ্যাঁ। কিন্তু মানে জেটিভি অ্যাকাউন্টে কিন্তু ট্রুথ এবং এভিডেন্সের সম্পর্ক হচ্ছে যে নেসেসারি। নেসেসারি, কারণ ওখানে এভিডেন্সকে বলা হচ্ছে জাস্টিফিকেশন, তাই না? স্যার ওই জি স্যার, তাহলে হচ্ছে নেসেসারি। নেসেসারি, নেসেসারি, রাইট। তো যাই হোক, তোমার সাথে কথা বলে ভালোই লাগলো। আর এরপরে ক্লাসের সময় যেহেতু আর কয়েক মিনিট আছে, আমি স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, এলিজা প্লিজ। স্যার স্যার আমি আপনার ওই যে এই ক্লাসটার একটা ভিডিও দেখছিলাম আর কি, অনেকদিন আগের। তো ওখানের মধ্যে আপনার একটা কথা ছিল হচ্ছে যে কিছু বিষয়ে একমত না হয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এবং আনসার গুলা কনক্লুসিভ হলে আর কোনো উত্তরও করা যাবে না। মানে এই কথাটা স্যার আমার মাথার উপর দিয়ে গেছে পুরোটা। আমি অনেকবার দেখছি বাট বুঝতে পারি নাই। আচ্ছা, সংক্ষেপে তাহলে আমরা যদি এটা নিয়ে একটু 2-1 মিনিট কথা বলি। তুমি আমাকে একটা প্রশ্ন করো। প্রশ্ন কোন স্যার একটা বুঝতে সিলি পারছি কোশ্চেন, না কিরকম। যে কোনো প্রশ্ন, একেবারে তুচ্ছ থেকে গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রশ্ন করো। স্যার আপনি নাস্তা করছেন? রাইট। স্যার আপনি নাস্তা করেছেন? ওকে, করছেন। স্যার স্যার, তাহলে তুমি যে আমাকে স্যার বলছো, অন্য কিছু বলছো না, তার মানে তোমার সাথে আমার একটা স্পেসিফিক রিলেশন আছে। সেটা যদি না থাকতো তাহলে তুমি আমাকে স্যার বলতা না। না। আচ্ছা, তাহলে নাস্তা করার কথা তুমি আমাকে জিজ্ঞেস করেছো, তুমি আমাকে জিজ্ঞেস করো না যে ভাত খেয়েছেন কিনা। তার মানে বোঝা যাচ্ছে আমরা বাঙালিরা সকালবেলা নাস্তা করি, কেউ কেউ নাস্তা হিসেবে ভাত হিসেবে ভাতকেও নাস্তা হিসেবে খাই। তাহলে আমাদের একটা খাদ্য গ্রহণের একটা ব্যাপার আছে, সেটা তুমিও জানো আমিও জানি, এবং আমি এটা করার কথা, সেই জন্য তুমি আমাকে প্রশ্নটা করেছো। হুম। তাহলে দেখা যাচ্ছে যে তুমি আমাকে এই প্রশ্নটা গুলা করতেই পারতা না, এবং এটা একটা মিনিংফুল কোয়েশ্চেন হতো না যদি এই মানে কিছু বিষয় আমাদের আগে থেকে জানা না থাকতো, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। আর এর পরের অংশটা কি বলছিলাম? এবং আনসার কনক্লুসিভ হলে আর কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, মনে করো আমি বললাম যে আমি নাস্তা করেছি, এরপরে তুমি ওই যে তোমরা যেভাবে ফেসবুকে চ্যাট করো, যেটা আমার খুব বিরক্তি লাগে, হ্যাঁ, আমাকে অনেক সময় লোকেরা বলে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি খবর, ভালো আছি, তারপরে তখন আমি বিরক্তি বলি যে ভাই তোমার কথাটা একসাথে বলে ফেলো, হ্যাঁ, কিছু একটা বলার জন্য তো তুমি আমার সাথে যোগাযোগ করছো। এখন নাস্তা করেছি হ্যাঁ বলার পরে দিয়া তুমি তোমার সাথে মনে করে আমার খাতির আছে, তাহলে কথা কি শেষ হয়ে যাবে নাকি কন্টিনিউ করবে? স্যার কন্টিনিউ করব। তো পরবর্তী প্রশ্ন কি হইতে পারে? কি দিয়ে স্যার নাস্তা কি করছো, খেয়েছেন? তাই না? আচ্ছা, তাহলে এমন কোন একটা উত্তর যদি আমি দেই যেটার পরবর্তী কোনো কথা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছি স্যার। তাহলে কি আর কোনো প্রশ্ন করা যাবে, কোনো আর কোনো কিছু চলবে না স্যার। তাহলে দেখো যে ফিলোসফিকে মানে করার জন্য, ফিলোসফিকে কি বলা যায় জানে, অবমূল্যায়ন করার জন্য একটা কথা বলা হয়। তো একটা গান আছে যে মানে মানে কলঙ্কটাই আমার কাছে মানে অহংকার, এরকম একটা কিছু গান, হ্যাঁ। তো মানুষ আমাকে কলঙ্ক দেওয়ার জন্য একটা কিছু বলছে, আমাকে করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় এটাই আমার জন্য খুবই সম্মানের হয়েছে। তো ফিলোসফিকে করার জন্য এরকম বলে যে ফিলোসফি হচ্ছে মানে অন্ধকার ঘরে অস্তিত্বহীন কালো বিড়াল খোঁজার নাম। আমার কাছে মনে হয় যেন ফিলোসফির একজন ছাত্র হিসেবে যে এর চেয়ে মানে উপযুক্ত কথা আর কিছু হইতে পারে না। মানুষের মধ্যে একটা ভাইরাস, এটা গড হোক, নেচার হোক, ইভলিউশনের মাধ্যমে হোক, ক্রিয়েশনের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, উই হ্যাভ গট এ ভাইরাস অফ নলেজ। ওকে, আমরা আমাদের মধ্যে একটা মানে আমাদের মধ্যে একটা সমস্যা আছে। এই সমস্যাটা কি? আমরা জানতে চাই। আমরা কি জানতে চাই? মানুষ একমাত্র প্রাণী যে তার ইতিহাস সম্বন্ধে জানতে চায়, যে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, হ্যাঁ, সে পুরো জগৎ সম্পর্কে জানতে চায়। তুমি ভাবতে পারো জগতের কত ক্ষুদ্র আমরা, তাই না? অথচ আমরা কিন্তু জগৎ সম্বন্ধে জানতে চাই। আমাদের মানুষের মধ্যে কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়, সে সংশয়বাদী হয়, কেউ ইন্টারনালিস্ট হয়, কেউ এক্সটার্নালিস্ট হয়। তো মানুষের মধ্যে এই সমস্যাগুলো, কোট আনকোট সমস্যা, এই সমস্যাগুলো কেন? কারণ হচ্ছে মানুষের মধ্যে সে অসীম জ্ঞানের প্রতি যে তৃষ্ণা, সেটা রয়ে গেছে। এটা কোনো না কোনো ভাবে সে ইনহেরিট করেছে, এবং এই তৃষ্ণার কারণে সে গুহা থেকে বের হয়ে এসে আজকে সভ্যতা গড়ে তুলেছে। ওকে,
জি স্যার। তো এই সভ্যতাটা হতোই না, হ্যাঁ, যদি দুইটা জিনিস না হতো। একটা হচ্ছে যে আমাদের ইমিডিয়েটলি আমরা জানতে পারি কোনো রকমের শিক্ষা দীক্ষা কোনো কিছু ছাড়া কিছু মৌলিক জ্ঞানের যে কতগুলো বিষয় আমরা কোনো না কোনো ভাবে জানতে পারি, এটা একটা বিষয়। তো অন্যান্য প্রাণীদের মধ্যে সেটা আছে, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তাদের বেসিক ইনস্ট্যান্ট রিলেটেড, কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে ফুড কালেকশন করতে হবে, কিভাবে প্রিডেটর থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কিভাবে প্রজনন করতে হবে, এই ধরনের তার যে বেসিক ইনস্ট্যান্ট রিলেটেড বিষয় এগুলোকে সে ইনহেরিট করে। ওকে, একটা বাবুই পাখি যখন বাসাটা বাঁধে এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কারণ সেটা জেনেটিক্যালি ইনহেরিট করেছে। ওকে, কিন্তু মানুষ কিন্তু নতুন নতুন ফর্মে করছে, মানুষের ঘরগুলো এক একটা এক এক রকমের, এক এক জায়গায় গিয়ে মানুষ ঘর বাঁধতেছে। বাবুই পাখি কিন্তু কোনো সময় গিয়ে কিন্তু অন্য জায়গাতে ঘর বাঁধে না, হ্যাঁ, একই প্যাটার্নে সে করার চেষ্টা করে। তাহলে মানুষের মধ্যে কিছু একটা আছে, সেটা মানুষ পেয়েছে, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে মানুষ যখন কোন একটা প্রশ্নকে সমাধান করার চেষ্টা করে, ভেরি লাকিলি এটা কিন্তু পুরো সমাধান করতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হবে আমরা যে সমাধান করতে পারি না, এটা বোধহয় আমাদের একটা সমস্যা। কিন্তু আমরা যদি সব প্রশ্নের সমাধান করে ফেলতাম, আমাদের সব জানার যদি মানে আমরা কনক্লুসিভ আনসার পেয়ে যেতাম, তাহলে আলিজা কি হইতো? আলিজা, স্যার তাহলে তার কোনো কিছু জানার ইচ্ছে থাকতো না স্যার, তাহলে বুঝছেন? আমাদের মনগুলো মরে যেত। আমাদের মনগুলো যদি মরে যায় তাহলে আমাদের শরীরও কিন্তু মরে যাবে। ওকে, জি স্যার, বুঝতে আমরাও পারছি। টিকবো না। সো তোমাদের সাথে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট বিষয়, এটা সম্ভবত এপিস্টেমিক জাস্টিফিকেশন, সেটা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ।